আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আকলিমা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমার মাস্টার্স শেষ বর্ষের গ্রামীণ অর্থনীতি কোর্স নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। আজকে আমাদের আলোচনার টপিকটি হলো বাংলাদেশে সমবায় আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ সমূহ। বাংলাদেশের সমবায় আন্দোলন ব্যর্থ হওয়ার কি কি কারণ ছিল সেই বিষয়ে আমরা আলোকপাত করব। তো তার আগে তোমাদেরকে সাথে আমি এর আগে অনেকগুলো মাস্টার্সের গ্রামীণ অর্থনীতির অনেক ক্লাস আমাদের হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, এই ছুটির আগে। তো আমি আশা করছি তোমরা লেখাপড়া করছো ঠিক মতো, সব টিচারের যে অনলাইন ক্লাস চলছে সেগুলো তোমরা দেখছো এবং এগুলো মেনটেন করে হচ্ছে লেখাপড়া এগিয়ে যাচ্ছ, ঠিক আছে। তো চলো শুরু করি। বাংলাদেশের সমবায় আন্দোলনে যে ব্যর্থ হওয়ার কিছু কারণ রয়েছে সেই কারণসমূহ। প্রথমত, সমবায় আন্দোলন ব্যর্থ হওয়ার প্রথম যে কারণটা সেটা হচ্ছে পারস্পরিক বিশ্বাস। পারস্পরিক বিশ্বাস। সমবায় আন্দোলন ব্যর্থ হওয়ার প্রথম যে কারণটা রয়েছে সেটি হলো তোমার পারস্পরিক বিশ্বাসের অভাব ছিল। সেখানে দেখা গেল শুরু করলো সমবায় আন্দোলন, সমবায় কার্যক্রম শুরু করার পরে খুব ভালোই মানে শুরুতেই তোমার কিছু সমস্যার সৃষ্টি হলো। সেই সমস্যার মধ্যে প্রথমত পারস্পরিক বিশ্বাস, নেতৃত্ব ও স্বার্থের আঘাত। কেন এই পারস্পরিক বিশ্বাসের ঘাটতি দেখা দিল সেটা দেখব। সেটা হলো তোমার এখানে নেতৃত্ব ও স্বার্থের আঘাত হারার পরেই হচ্ছে এই পারস্পরিক বিশ্বাসটা ধীরে ধীরে কমতে লাগলো। সমবায় আন্দোলনে একসাথে যে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষকরা তাদের জমিগুলোকে একত্রিত করে যে চাষাবাদ করা বাংলাদেশে, সেখানে দেখা গেল যে এই যে বিশ্বাসের যে জায়গাটা সেটা হচ্ছে কমতে থাকলো। কমার কারণে কেন কমলো? এটা হচ্ছে নেতৃত্ব দান করতে যায় সবাই হচ্ছে আমরা নেতা, এবং হচ্ছে অবিশ্বাস। হ্যাঁ, তো নিজেদের যে পারিবারিক যে লোকজনগুলো রয়েছে তাদের ছাড়া বাকিদের মধ্যে সৃষ্টি হয়ে গেল অবিশ্বাস। এই বিশ্বাস, হ্যাঁ, বিশ্বাস এবং নেতৃত্ব স্বার্থের যখন আঘাত পড়লো, নিজেদের স্বার্থের যখন আঘাত পড়লো, তখন হচ্ছে এই তোমার দেখা গেল এই সমবায় আন্দোলনটা ব্যর্থ হয়ে গেল, ঠিক আছে। তো এই কারণেই হচ্ছে সমবায়টা ভেঙে গিয়েছিল। 2 নম্বর হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রতা। দেখো, এই যে পারস্পরিক বিশ্বাস, প্রথম যে হিংসটা সেটি হলো যে পারস্পরিক বিশ্বাসের পরে যখন এই যে সমবায় আন্দোলনটা হচ্ছে তোমার ভেঙে গেল বা ব্যর্থ হলো, পারস্পরিক যে অবিশ্বাস এটার ফলে কিন্তু তাদের মধ্যে একটা ঝগড়াঝাটি বা এই সমস্যা সৃষ্টি হলো। যেখানে হচ্ছে এই সমবায় চাষাবাদ পদ্ধতিটা যেখানে ছিল, তার আশেপাশের যত মানুষ ছিল তারা দেখতে লাগলো যে এখানে হচ্ছে তেমন এদের মধ্যে হচ্ছে
ব্যক্তি স্বাতন্ত্র, তোমার এই স্বার্থ আর নেতৃত্ব, এই বিশ্বাস, তোমার স্বার্থের আঘাত, এই সমস্ত নিয়ে একটা যে হ্যাপাজার্ট অবস্থা, এই সমস্যা এর আশপাশের মানুষজন এটা লক্ষ্য করলো এবং তারা কি হলো, আলটিমেটলি হচ্ছে নিরুৎসাহিত হলো যে সমবায় আন্দোলনটা আসলে ভালো না, এটা হচ্ছে এটার মধ্যে যাওয়া যাবে না। ঠিক আছে, 2 নম্বর যেটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রতা। ব্যক্তি স্বাতন্ত্রতা, গ্রামের যে অশিক্ষিত কৃষক, হ্যাঁ, এরা কি করলো, আমার জমি আমার জমি, এই যে ব্যক্তি স্বাতন্ত্রতাটা, এটাকে আঁকড়ে ধরে থাকলো। হলো কি, তোমার হচ্ছে আমার জমি আমি উৎপাদনের জন্য আমি হচ্ছে সিদ্ধান্ত নিব, এই ব্যাপারটা থেকে বাংলাদেশি বা লোকজন হচ্ছে বেরিয়ে আসতে পারলো না। ঠিক আছে, যে আমার জমি আমি উৎপাদনের যে ডিসিশন আছে, যে সিদ্ধান্ত আছে, সেগুলো আমি গ্রহণ করব। যখনই এই সমস্যাটা দেখা দিল, যে ব্যক্তি স্বাতন্ত্র্যটা চলে আসলো, এটার আরেকটা অন্যতম কারণ হলো, হ্যাঁ, এটা শুরুতেই দেখা গেল যে আমার জমি আমি উৎপাদনের সিদ্ধান্ত নিব, এটা আসলো আরেকটা কারণ, অশিক্ষিত কৃষকের কারণে। ঠিক আছে, গ্রামের অশিক্ষিত যে কৃষকরা রয়েছে, তারা এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে পারলো না। তখন এই ব্যক্তি স্বাতন্ত্রতাটাও সমবায় আন্দোলনকে ব্যর্থ করার একটা অন্যতম কারণ। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে সমবায় নীতিমালা উপেক্ষিত। প্রিয় শিক্ষার্থী, দেখো, সমবায় নীতিমালা উপেক্ষিত। সমবায় আন্দোলন, সমবায় চাষাবাদ শুরু হওয়ার পরে তোমার যে সমবায়ের যে নীতিমালা রয়েছে, যে কোনো সংগঠনের কিছু ক্রাইটেরিয়া বা নীতিমালা বা যাই বলো না কেন, সেগুলো হচ্ছে থাকে। তো এই নীতিমালাগুলো, এগুলো হচ্ছে যখন এই সমবায় এটা চালু হলো, চালু হওয়ার পরে দেখা গেল যে তারা সবাই, হ্যাঁ, ম্যাক্সিমামই হচ্ছে এই নীতিমালাগুলো ফলো করছে না বা উপেক্ষা করছে বা মানতে চাচ্ছে না। ঠিক আছে, তো সমবায় নীতিমালা উপেক্ষিত হওয়ার কারণে হচ্ছে তোমার হচ্ছে এই সমবায় আন্দোলনটা ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার তোমার দেখো, সমবায় নীতিমালা উপেক্ষিত, নীতিমালাগুলো তো অবশ্যই আমাদের যে কোনো আন্দোলন বা যে কোনো সংগঠনের ক্ষেত্রে কিন্তু এই যে সংগঠনের কিছু নীতিমালা থাকে, সেই নীতিমালাগুলো কিন্তু ফলো করতে হয়, কিন্তু এইগুলো সমবায় আন্দোলনে উপেক্ষিত ছিল, যার কারণে সমবায় আন্দোলনটা ব্যর্থ হলো। 4 নম্বর যে ব্যর্থ হওয়ার কারণটা ছিল, সেটা হচ্ছে বড় ও যে ধনী কৃষক রয়েছে, সেগুলো তারাকে একটা সমবায় আন্দোলনের উপর, সমবায় চাষাবাদের উপর, সমবায় যে সমবায় আন্দোলনের উপরই একটা হচ্ছে তোমার প্রাধান্য প্রতিষ্ঠা করার একটা চেষ্টা ছিল। ঠিক আছে, দেখো, কুমিল্লা সমবায় পদ্ধতি, যেটা কুমিল্লা সমবায় পদ্ধতি, যেটা সেখানে কিন্তু ছোট ছোট কৃষকরা কি করতো, তোমার ছোট ছোট কৃষকরাই এই সমবায় আন্দোলনটা
প্রতিষ্ঠা শুরু মানে যেটা হচ্ছে প্রারম্ভে, হ্যাঁ শুরুতেই ছিল এই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কৃষকরা। কিন্তু ধনী কৃষকরা এবং বড় যে কৃষকরা তারা কি হলো যে এই সমবায়ের উপর একটা প্রতিষ্ঠা লাভের চেষ্টা করলো। তারা এসে হচ্ছে তোমার সমবায় আন্দোলনের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে, যার ফলে তারা তাদের পাওয়ারটা সমবায় আন্দোলনের উপর বিস্তার করার চেষ্টা করে। এর ফলে একটা পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র যে কৃষক বা সমবায়ে যারা রয়েছে তারা এই সমবায় আন্দোলনের উপর হচ্ছে তাদের একটা নেগেটিভ প্রভাব সৃষ্টি হয়। এর ফলে হচ্ছে এই সমবায় আন্দোলনটা ব্যর্থ হয়। 5 নম্বর যেটা সেটা হলো ব্যবস্থাপনা ও প্রশাসনিক সমস্যা। ব্যবস্থাপনা ও প্রশাসনিক সমস্যা। দেখো প্রিয় শিক্ষার্থী, যে কোনো সংগঠনের জন্য তোমার এই ম্যানেজমেন্ট আর হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনাল যে প্রবলেম, এই দুটি বিষয় অ্যাডমিনিস্ট্রেশনাল আর হচ্ছে ম্যানেজমেন্ট, এই দুটো কিন্তু স্ট্রং হওয়া জরুরি যে কোনো সংগঠনের ক্ষেত্রে। তো হচ্ছে সমবায় আন্দোলনে দেখা গেল যে এখানে ব্যবস্থাপনাগত সমস্যা আর প্রশাসনিক অনেক সমস্যা রয়েছে। যদি পরিদর্শকরা ঠিক মতো, ম্যানেজমেন্ট যদি ঠিক মতো এটাকে তদারকি বা দেখভাল না করে তাহলে কিন্তু আলটিমেটলি তোমার যে কোনো সংগঠনই ব্যর্থ হবে। ঠিক আছে, তো এই সমবায় আন্দোলনের ক্ষেত্রেও সেম, এখানে হচ্ছে ম্যানেজমেন্ট এবং প্রশাসনিক অনেক ধরনের সমস্যা ছিল আর কি। সেই ক্ষেত্রে এই কারণেই হচ্ছে এই পরিদর্শন করা, তারা যে বিভিন্ন বিষয় পরিদর্শন করবে, তদারকি করবে, এই বিষয়গুলো হচ্ছে সেখানে কম দেখা গিয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে সমবায় আন্দোলনটা ব্যর্থ হয়েছে। তারপর তোমার সরকারি নীতির ত্রুটি বিচ্যুতি। সরকারি নীতির ত্রুটি বিচ্যুতি। প্রিয় ছাত্ররা, এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে সমবায় আন্দোলন ব্যর্থ কেন হলো। এখানে সরকারি নীতিমালার কিছু সমস্যা ছিল, যেখানে হচ্ছে তোমার দেখা গেছে যে সমবায় আন্দোলন গঠন এবং প্রসার এবং ধরে রাখার জন্য যে ধরনের সমন্বিত কর্মসূচি থাকা দরকার ছিল সেগুলো হচ্ছে এখানে দেখা যায়। দেখো, সমবায় আন্দোলনকে সফল করার জন্য সমবায় আন্দোলন গঠন, তারপরে তোমার প্রসার এবং এটাকে হচ্ছে চালানোর জন্য, দীর্ঘমেয়াদী যে চালানোর জন্য, ধরে রাখার জন্য যে ধরনের সমন্বিত কর্মসূচির দরকার ছিল, যে ধরনের সমন্বিত কর্মসূচির দরকার ছিল তা এখানে দেখা যায়নি। এখানে দেখা যায়নি। দেখা যায়নি। এটার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে পল্লী অঞ্চলে যে হচ্ছে সমবায় সমিতি ছিল, পল্লী অঞ্চলের
সমবায় যে সমিতি ছিল, এই সমিতির জন্য বিভিন্ন উপকরণ সহায়তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি করা হলেও প্রতিশ্রুতি করা হলেও তা কিন্তু দেয়নি, দেয়া হয়নি। কারণ হচ্ছে সরকারি নীতিমালার তোমার ত্রুটি বিচ্যুতি। সমবায় আন্দোলন ব্যর্থ হওয়ার আরেকটি অন্যতম কারণ সেটা হচ্ছে সরকারি নীতির ত্রুটি বিচ্যুতির কারণে দেখা যায় যে সমবায় আন্দোলনটা ব্যর্থ হয়েছে। কারণ হচ্ছে এটার প্রকৃষ্ট উদাহরণ সেটা হলো পল্লী অঞ্চলে অনেক সমবায় সমিতিকে বিভিন্ন উপকরণ দেওয়ার প্রতিশ্রুতি করা হলেও সেটা কিন্তু পরবর্তীতে দেওয়া হয় নাই। এটা একটা বড় সমস্যা যে তোমার সমবায় আন্দোলনে ব্যর্থ হওয়ার জন্য সরকারি নীতিরও কিছু বিভ্রান্তি ছিল। তো এই ছিল বাংলাদেশের সমবায় আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ সমূহ। আমি আরেকটা টপিকে চলে যাব, সেটি হলো অনুন্নত দেশের অর্থনৈতিক উন্নয়নে জনসমষ্টিকে কি উপায়ে কার্যকর শক্তি হিসেবে ব্যবহার করা যায়। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে অনুন্নত দেশের অর্থনৈতিক উন্নয়নটা কিন্তু খুব বেশি জরুরি। অনুন্নত দেশের অর্থনৈতিক জনসমষ্টিকে কিভাবে কার্যকর শক্তি হিসাবে ব্যবহার করা যায়, ঠিক আছে। এখানে প্রথমত সেটা হচ্ছে শহর ও গ্রাম এলাকার মধ্যে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টিকরণ। শহর ও গ্রাম এলাকার মধ্যে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টিকরণ। প্রথম যে হিংসটা সেটি হচ্ছে শহর ও গ্রাম এলাকার মধ্যে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি করা খুব বেশি জরুরি। এখানে শহর এলাকা থেকে গ্রাম এলাকা থেকে ক্রমাগত শহরের দিকে ধাবিত হচ্ছে মানুষজন কর্মসংস্থানের জন্য, অর্থনৈতিক সোর্সের জন্য। যেমন অর্থনৈতিক নিজেকে হচ্ছে নিজের যে ইনকাম এটাকে বাড়ানোর জন্য, ঠিক আছে, অর্থনৈতিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট হওয়ার জন্য গ্রাম থেকে মানুষজন শহরে আসছে। এখন যদি প্রশ্ন হলো কেন আসছে, এটা যদি গ্রামের যদি অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক যে কর্মসংস্থান, অর্থনৈতিক যে সুযোগ এগুলো যদি গ্রামে থাকতো তাহলে কি শহরে আসার দরকার হতো না। কিন্তু এই কারণে হচ্ছে এই যে অর্থনৈতিক ভারসাম্যটা খুব বেশি জরুরি। গ্রাম এবং শহর এলাকার মধ্যে অর্থনৈতিক ভারসাম্য, অর্থনৈতিক কর্মকাণ্ড এগুলো ছড়িয়ে দিতে হবে। যখনই এটা হচ্ছে ব্যালেন্সটা আসবে তখন কিন্তু অটোমেটিকলি উন্নত দেশের অর্থনৈতিক উন্নয়নে জনসমষ্টি একটা শক্তিতে রূপান্তরিত হবে। 2 নম্বর সেটা হলো শ্রমনিবিড় ক্ষুদ্র শিল্পের সম্প্রসারণ। শ্রমনিবিড়
ও ক্ষুদ্র শিল্পের সম্প্রসারণ। দেখো প্রিয় শিক্ষার্থী, শ্রমনিবিড় উৎপাদন পদ্ধতি ফলো করতে হবে এবং ক্ষুদ্র শিল্পের সম্প্রসারণ করতে হবে যদি আমাদেরকে জনসমষ্টিকে শক্তিতে রূপান্তর করতে হয়। প্রথমত এটা কিভাবে করা যায়? প্রথমত সরকারি বিনিয়োগ বৃদ্ধি করে। কিভাবে করা যায়? সরকারি বিনিয়োগ বৃদ্ধি করে, আর 2 নম্বর হচ্ছে যেটা, সেটি হলো তোমার গরিব যে লোকজন রয়েছে, গরিবদের ভোগ চাহিদা শ্রমনিবিড় এই দুটি উপায়ে শ্রমনিবিড় ও ক্ষুদ্র শিল্পের সম্প্রসারণ সম্ভব, যেখানে সরকারি বিনিয়োগ যদি বৃদ্ধি পায় এবং গরিবদের ভোগ চাহিদা শ্রমনিবিড় পদ্ধতিতে হয়। তো বিষয়টা হলো যে শ্রমনিবিড় যে প্রযুক্তি রয়েছে সেটিকে ফলো করতে হবে, আর এটা হচ্ছে ক্ষুদ্র শিল্পের সম্প্রসারণ করার মাধ্যমে কেবলমাত্র এটা করা যেতে পারে অর্থনৈতিক উন্নয়নে জনসমষ্টিকে জনশক্তিতে রূপান্তরিত করা সম্ভব। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে উপকরণ মূল্যের বিশৃঙ্খলতা দূরীকরণ। উপকরণ মূল্যের বিশৃঙ্খলতা দূরীকরণ। মূলধনের ভর্তুকি ও শহরে মজুরি বৃদ্ধির ফলে শহর এলাকায় মজুরি বৃদ্ধির ফলে উপকরণ মূল্যের মধ্যে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হয়। মূলধনের ভর্তুকি প্রদান এবং শহরের মজুরি বৃদ্ধির ফলে কিন্তু উপকরণ মূল্যের মধ্যে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হয়। ঠিক আছে। 3 নম্বর যেটা, 4 নম্বর যে কারণ, সেটা হচ্ছে লাকসাই শ্রমনিবিড় উৎপাদন কৌশল পছন্দ করা। প্রিয় শিক্ষার্থী, লাকসাই শ্রমনিবিড় উৎপাদন কৌশল পছন্দ করা, এখানে তোমরা লক্ষ্য করো আমরা কি করি, আমরা হচ্ছে মূলধন নিবিড় যে প্রযুক্তি রয়েছে, কৌশল রয়েছে, এগুলো আমরা হচ্ছে আমদানি করি উন্নত দেশ থেকে। তোমার মূলধন নিবিড় পদ্ধতিগুলো হচ্ছে কৌশল যেগুলো আছে সেগুলো আমদানি করার ফলে যে কাজটা হয় সেটা হচ্ছে তোমার এর জন্য যে দক্ষ লোকজন, দক্ষ যে মনোবল মানুষ, সেগুলো কিন্তু আমাদের দেশে নাই। যখন আমাদের দেশে এই লোকজনের সংকট এবং আমরা মূলধন নিবিড় প্রযুক্তিটাকে, এই কৌশলটাকে আমদানি করেছি। এই যে যন্ত্রপাতিগুলো, এই যন্ত্রপাতি চালানোর জন্য দক্ষ মানুষের যখন অভাব, তখন তোমার কি করে, দক্ষ মানুষের অভাব এবং আবার হচ্ছে এই সব যে মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি, মূলধন নিবিড় যে যন্ত্রপাতি, এইগুলো হচ্ছে পরিচালনা করতে গিয়ে শ্রমনিবিড় যে উৎপাদন কৌশল বা শ্রমিকের হচ্ছে কি হচ্ছে, কিছু শ্রমিক এখানে কম শ্রমিক লাগছে এবং কিছু শ্রমিক বেকার হয়ে পড়ছে।
যখন এই বেকার শ্রমিক, এটা কিন্তু দেশের জন্য আমার একটা বোঝা। এই জন্য আমাদের কি করতে হবে, যে লাকসাই শ্রমনিবিড় উৎপাদন কৌশলটা পছন্দ করতে হবে। এখানে শ্রমনিবিড় উৎপাদন পদ্ধতিটা ফলো করতে হবে, প্লাস হচ্ছে ক্ষুদ্র শিল্পের সম্প্রসারণ ঘটাতে হবে। যখন এই কাজটা হবে, হ্যাঁ, তোমার যখন এই কাজটা হবে তখন ক্ষুদ্রায়তন যে শিল্প এবং শ্রমনিবিড় শিল্প প্রয়োগ করতে পারলে প্রথমে এটা প্রয়োগ করতে হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে রাস্তাঘাট নির্মাণ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ সৃষ্টি করে কম ব্যয় সম্পূর্ণ শ্রমনিবিড় কৌশল যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের হচ্ছে যে বেকার যে সমস্যাটা, এটি অনেকাংশেই দূর হবে এবং জনসমষ্টি একটা জনসম্পদে পরিণত হবে। 5 নাম্বার যে কারণটা, সেটা হচ্ছে 5 নাম্বার যেটা সেটা হচ্ছে শিক্ষা ও নিয়োগের মধ্যে প্রত্যক্ষ সম্পর্কের সংশোধন। প্রত্যক্ষ সম্পর্কের সংশোধন। দেখো প্রিয় শিক্ষার্থী, শিক্ষা আর নিয়োগের মধ্যে একটা প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টি করতে হবে, প্রত্যক্ষ সম্পর্ক রাখতে হবে। আমাদের দেশে প্রত্যেক বছর দেখা যায় যে হচ্ছে ইউনিভার্সিটি থেকে ছাত্ররা বের হচ্ছে অনেক বেশি, সেই হিসেবে কিন্তু নিয়োগ বা কর্মসংস্থানের কোনো হচ্ছে সেইভাবে বাড়ছে না, বা এর মধ্যে কোনো ব্যালেন্স নাই। কিন্তু আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে শিক্ষা ও নিয়োগের মধ্যে একটা প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টি করতে পারলে দেখা যাবে যে এই যে জনসমষ্টিকে আমরা কি করতে পারবো, একটা বেকারত্বের হাত থেকে রক্ষা করতে পারবো। 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার আন্তর্জাতিক স্থানান্তর লাভের অভ্যন্তরীণকরণ। আন্তর্জাতিক স্থানান্তরের লাভের অভ্যন্তরীণকরণ। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, যে আন্তর্জাতিক স্থানান্তর লাভের অভ্যন্তরীণকরণ। আমাদের দেখা যায় যে আমাদের অনেক অশিক্ষিত যে শ্রমিক লেবার লোকজন হচ্ছে বাইরে যাচ্ছে, সাথে সাথে আমাদের দেশ থেকে কিন্তু অনেক শিক্ষিত দক্ষ যত মানুষজন রয়েছে তারাও কিন্তু হচ্ছে বিদেশে পাড়ি জমাচ্ছে, সেখানে হচ্ছে থেকে যাচ্ছে স্থায়ীভাবে। তো এই আন্তর্জাতিক স্থানান্তর লাভের অভ্যন্তরীণকরণ, তাদেরকে আমাদের দেশে লেখাপড়া করার পরে, তাদেরকে দক্ষ করার পরে তারা যেন বাইরে গিয়ে তাদের মেধাটাকে পাচার না করতে পারে, তারা যেন দেশের মধ্যেই থাকে, এই জন্য হচ্ছে ব্যবস্থা নিতে হবে। এরকম ব্যবস্থা নেওয়া হবে, বা তাদেরকে যখন একটা সুষ্ঠু কর্মপরিবেশ দেওয়া যাবে, হ্যাঁ, তাদের মেধা অনুযায়ী, তখন কিন্তু তারা আর বাইরে যাবে না, মেধাটা পাচার হবে না। যখন এটা হবে তখন কিন্তু এটা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। ঠিক আছে, তো এই ছিল আমার আলোচনার বিষয়বস্তু আজকে। তো এই পর্যন্তই, তোমরা ভালো থেকো সবাই, ধন্যবাদ তোমাদের সবাইকে, আল্লাহ হাফেজ।